নমস্কার, এখন সময় নিউজের 2। আর আজ গার্ডেন রিচে এতগুলো মৃত্যুর পর কি দিয়ে শুরু করতে পারি বলুন? দুপুর 2টোর বুলেটিন। দুপুর 2টোয় মানে আমাদের রাজ্যে যেখানে একটা গাছের পাতা পড়লেও তা নিয়ে রাজনীতি হয়, সেখানে এতগুলো মৃত্যু, তাও বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে রাজনীতি হবে না, এটা অস্বাভাবিক। আর সেই গার্ডেন রিচ রাজনীতি নিয়ে শুরু করবো আজ দুপুর 2টোর এই শো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার অসুস্থতা সত্ত্বেও, মাথায় ব্যান্ডেজ বাঁধা সত্ত্বেও তিনি সেখানে পৌঁছলেন, গিয়ে কথা বললেন, আশ্বাস দিলেন। শুরুতেই আসুন দেখি সেই ভাঙা বহুতল, নির্মীয়মান বহুতল, মানুষের আতঙ্ক, হাহাকার, পাশে মুখ্যমন্ত্রীর আশ্বাস দেখব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন, ওখানে মানুষকে আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন। শুনবো কি বলেছেন। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে, গরিব লোক, তাদের বাড়িঘরগুলোও অফিসারদের আমি বলবো দেখে নিতে। মুখ্যমন্ত্রীর কথা থেকে আপনিও নিশ্চয়ই নিশ্চিত হতে পারলেন যে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন যে বেআইনি বহুতল হয় ওই এলাকায় হয়েছে। এরপর আমাদের শহরের মেয়র, রাজ্যের মন্ত্রী, তিনি বলছেন আরে বেআইনি নির্মাণ তো বাম আমল থেকে হয়। মানে এই সরকার চেষ্টা করছে সেগুলো কমাতে, বাম আমলের আবর্জনা সব, বলছেন আমাদের শহরের মেয়র। এত বড় মারাত্মক ঘটনার পর সে কথায় যাব, কিন্তু তার আগে এখনো কি কেউ আটকে আছেন? কি অবস্থা গার্ডেন রিচের? সুজয় আমার সহকর্মী ওখানে রয়েছে, একদম গতকাল যখন থেকে ঘটনা ঘটেছে সেই সারা রাত ধরেই যারা কভার করছে, সুজয় তাদের অন্যতম। সুজয়, এখন কি অবস্থা? আর কি কেউ আছেন আটকে? দেখো, এখনও সেই উদ্ধার কাজ চলছে, তার কারণ আর কেউ ওই ধ্বংসস্তূপের নিচে রয়েছে কিনা সেটাই উদ্ধারকারী দল তারা খতিয়ে দেখার চেষ্টা করছে। তার কারণ প্রথম থেকেই যখন মূল ছাদের অংশটা যেটা চাপা পড়েছিলেন, মানুষজন যেখানে যার নিচে চাপা পড়েছিলেন, সেই জায়গা থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে যারা চাপা পড়েছিলেন তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা, তাদের বেসিক খাবার, জল, পানীয়, এই ধরনের জিনিস সামগ্রী সব সরবরাহ করে তাদের সুস্থ রাখার চেষ্টা করেছিল। এবং একই সঙ্গে চলেছে উদ্ধার কাজ। প্রাথমিক উদ্ধার কাজে বেশ কয়েকজন যারা জখম হয়েছিলেন, ইতিমধ্যে 20 জনকে প্রাথমিক উদ্ধার কাজের পর তাদেরকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। 12 জনের কাছাকাছি তারা হাসপাতাল চিকিৎসা, এবং এখনো পর্যন্ত মৃতের সংখ্যাটাও কিন্তু প্রায় 5 ছুঁয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে। কিন্তু এখনো অনেক ধন্যবাদ। আশঙ্কা এখনো কাটেনি, মৃতের সংখ্যা 5, কিন্তু আশঙ্কা এখনো কাটেনি। এবার যে কথা বলছিলাম, আমাদের শহরের মেয়র, এবং যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেটা মেয়রের নিজের বিধানসভা এলাকা, তিনি বলছেন এ তো বাম আমল থেকে হয়। মেয়র নিজের কেন্দ্র নিয়ে কথা বলছেন, শুনবো ফিরহাদ হাকিম, এবং তাকে পাল্টা কাউন্টার করতে ছাড়েননি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম নেতা। এটা লিগ্যাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল, এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি, আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। যদি ধরেও নিই যে বাম আমলে তৈরি হয়েছে, তো বিগত 14 বছর ধরে তো যে বাড়ির থেকে ওরা ট্যাক্স নিয়েছেন, নিশ্চয়ই বাড়িতে ইন্সপেকশন হয়েছে। যদি দেখে থাকে যেটা ইলিগাল হয়ে থাকে স্যাংশনের বিরুদ্ধে, তাহলে কি ঘুমোচ্ছিলেন পুরসভা? না পুরসভার তৎকালীন মেয়র এবং বর্তমান মেয়র তারা টাকা আদায়ের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন? 14 বছর সময়টা একটা না পুরো প্রশাসনের ক্ষেত্রে খুব সামান্য ব্যাপার না। সাফল্য যা হচ্ছে তা বাম আমলের ভিত্তির ওপর সাফল্য, আর ওদের ব্যর্থতা প্রমাণ পেলেই দায়ী বাম আমল। এই ধরনের রাজনৈতিক চিন্তার লোকেদের প্রশাসনে থাকার কোনো অধিকার নেই। শুনলেন, রাজনীতি হবেই, এটা খুব প্রত্যাশিত। কিন্তু আমার কাছে একটু অপ্রত্যাশিত লাগছে আমাদের মেয়রের বক্তব্য। আমার সঙ্গে আমার সহকর্মী রাজা আছে, চলুন রাজার সঙ্গে কথা বলি।
রাজা বাম আমলের মানে বাম জমানাকে টাটা করে দিয়েছেন রাজ্যের মানুষ 2011। আজকে যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন উঠলে যদি বামেদের দিকে আঙুল যায়, এই সরকারের কাছে আমরা কি আশা করব? প্রথমেই বলবো, দেখো, যারা এই ঘটনায়, এই দুর্ঘটনায় মারা গিয়েছেন, এক ধরনের দুর্ঘটনাই তো বলতে হবে, তাদেরকে কিন্তু TV9 বাংলার তরফ থেকেও আমরা সমবেদনা জানাচ্ছি। তাদের পরিবারের যারা মানুষ তাদেরকে অবশ্যই আমরা চেষ্টা করব একটু ক্রিটিক্যাল অ্যানালাইজ করতে। এখানে নবাব ওয়াজেদ আলী শাহ ইন এক্সাইল, যখন তাকে তার ডেরা ছাড়তে হয়েছিল, তখন তিনি এখানে একটা দ্বিতীয় লখনৌ বানানোর চেষ্টা করেছিলেন। এমন অনেক সৌধ এই গার্ডেন ব্রিজ এলাকায় আছে। সেই সুন্দর জায়গাটা, যেটা নবাব ওয়াজেদ আলী শাহর আমলে যে সৌধগুলো তৈরি করা হয়েছিল, কিছু মেমোরি এখনও এখানে গেলে দেখতে পাওয়া যায়। সেই জায়গাটা এখন যদি আপনি যান, দেখবেন যে দেখে মনে হচ্ছে সেই বটের ঝুড়ি নামে যেমন করে, ঠিক তেমন করে। কেন হবে? যে কলকাতার এত সৌন্দর্যায়ন, সেখানেও কেন এরকম বাড়ি থাকবে যে বাড়িগুলো দেখে তাসের ঘরের মতো মনে হয়? ফরগেট অ্যাবাউট দিস হাউস পিউ, এই বাড়িটা যদি আমরা ভুলেও যাই, আশপাশে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো কি খুব যথাবিধি নির্মিত হয়েছে? আমি কোনো প্রশ্ন তুলছি না, আমি জাস্ট একটু কর্পোরেশনকে নজর দিতে বলছি। দ্বিতীয় কথা, এই যে দোষারোপের পালা, এটা দিতে দিতে এরপরে তো আপনারা বলবেন সুতানটি গোবিন্দপুরের দোষ, মানে ইতিহাস খুঁজতে খুঁজতে, তাই না? প্রশ্ন হচ্ছে, খুব লজিক্যালি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন এখানে যে সত্যি তো, যদি 14 বছর চলে গেছে বাম সরকার, 13-14 বছর, তাহলে আপনারা এতদিনে ডিটেক্ট করতে পারলেন না? আর একটা কথা, এই যে পিউ বলা হচ্ছে যে আধিকারিকদের দোষ, কে কার দ্বারা? আমি আসবো রাজা, আমি আগে শোনাবো, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে আমার সঙ্গে একজন গেস্ট আছেন। চলুন আগে গেস্টের সঙ্গে একটু আলাপ করি। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা পার্থপ্রতিম রায় আমার সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম বাবু, স্বাগত TV9 বাংলায়। খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে, 5 জন মানুষকে, আমাদের সহনাগরিককে আমরা হারিয়েছি, আপনারও সহনাগরিক, আমারও। সেখানে আমাদের শহরের মেয়র, যার বিধানসভা এলাকার মধ্যেই ধরনের দুর্ঘটনা, তিনি বলছেন এটা বাম আমলেও হয়েছে। আমরা সব রকম চেষ্টা করছি এগুলোকে কমাতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে মেনে নিয়েছেন কার্যত যে বেআইনি নির্মাণ হয়। মানে কি? দেখুন, মেয়র, তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র, তিনি মন্তব্য করেছেন, সেই মন্তব্যের উপর আমার কিছু বলার নেই। আমি শুধু এটুকু বলতে পারি, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে সমবেদনা, তাদের কোনো কম্পেনসেশন হয় না, এটা হতে পারে না। যেটা সরকারি সহযোগিতা পরিবার পাড়ার পাশে, নিশ্চিতভাবে সরকারি নিয়ম মেনে দেওয়া হবে। কিন্তু কেন এই বেআইনি নির্মাণ বাম জামানাতেই গড়ে উঠলো, বা যে জামানাতে গড়ে উঠলো, কেন গড়ে উঠলো, কার গাফিলতি, সবটা প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করুক। আর আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে কখনোই না ঘটে, সে ব্যাপারে কর্তৃপক্ষ নিশ্চিতভাবে। আমি আপনার সঙ্গে সহমত হয়েই বলছি, ভাগ্যের ওপর ঠেলে দিলে এই ধরনের ঘটনা কমানো যায় না। দুর্ভাগ্যজনক বলে এটাকে আটকানো যায় না। এটা আটকানো যেত যদি লিগ্যাল স্টেপ আগে থেকে নেওয়া হতো। আপনি তাই মনে করেন না? আপনি তো শিক্ষিত সচেতন নাগরিক। নিশ্চিতভাবে কোথায় খামতি রয়েছে সেটা খুঁজে বের করা তো অত্যন্ত জরুরি। সেটা যারই খামতি হোক না কেন, তাদেরও দায়ভার এটা নিতে হবে। তবে এটুকু আমরা বলতে পারি যে ঘটনার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার এর যে ভূমিকা বা পরিবারগুলোর পাশে দাঁড়ানো বা অন্যান্য মেজার্স যেগুলো নিয়েছে, এই মুহূর্তে তো এটার উপরই বেশি ফোকাস থাকা দরকার। পার্থপ্রতিম বাবু, আমি আপনাকে অনুরোধ করব, আপনি আপনার রাজনৈতিক পরিচয়টাকে একটু দূরে সরিয়ে রেখে যদি আলাদাভাবে দেখেন, বাম আমলে শুরু হয়েছিল বলাটা আজকের দিনে সত্যি মেনে নেওয়া যায় কি? এটা কি লেম এক্সকিউজ নয়? আপনি সরিয়ে রাখুন আপনার রাজনৈতিক পরিচয়, আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে দেখুন। বাম আমল 2011 শেষ হয়েছে, 2024-এর একটা দুর্ঘটনায় তাদের ওপর দোষ চাপানো, এটা লেম এক্সকিউজ ছাড়া আর কি? কেন শুনতে হবে আজকে এতগুলো বছর পর? থার্ড টার্ম হই হই করে চালাচ্ছেন আপনারা। না, একটা নির্মাণ যদি বাম জামানায় হয়ে থাকে, সেই নির্মাণের যদি খামতি থাকে, তাহলে বাম জামানার প্রসঙ্গ কেন উঠবে না? সেই সময়টার তাহলে এতগুলো বছর কি করলেন? ডিটেক্টই হলো না? 5টা মানুষ মারা যাওয়ার পর বলছেন বাম আমলের। না, এ ধরনের দেখুন, সারা বিভিন্ন নির্মাণ তো বিভিন্ন অনেক প্রাচীন যুগ, বিভিন্ন সময় বিভিন্ন আমলে হয়েছে, সেগুলো নিশ্চিত ইন্সপেকশন হচ্ছে। কোথাও কি খামতি রয়েছে সেটা দেখা দরকার। কিন্তু একটা কনস্ট্রাকশন কখন হয়েছে সেই সময়টা উল্লেখ করা তো নিশ্চিতভাবে প্রয়োজন। আমি মনে করি যে যে যুক্তিজাল সাজাতে চাইছে রাজ্যের শাসক শিবির, যথেষ্ট মনে হচ্ছে আপনার কাছে? এরপর আরো শুনুন, মাননীয় মেয়র মহাশয় আরো বলেছেন, তিনি বলেছেন
আরে কাউন্সিলরকে ধরে কি হবে? শামস ইকবাল কাউন্সিলর, তার দিকে আঙুল তুলে কি হবে? পুরো আধিকারিকরা জানেন। কেন তাহলে কাউন্সিলর দরকার কি যদি সবই আধিকারিকরা করেন? শুনুন। এটা একটা হয়েছে নিশ্চিতভাবে পৌরসভায়, যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। কাউন্সিলরের নজরে না 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 না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যান হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল, নাহলে এটা হচ্ছে কি করে, তার নোটিশ হলো না কেন, থানায় ডায়েরি হলো না কেন? নিশ্চিতভাবে আমাদের নজরদারি বাড়াতে হবে এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য, কারণ এত সুবিধা আমি করে দিয়েছি, এখন ইল্লিগাল করার দরকার নেই। যেগুলো এখন ইল্লিগাল অবস্থায় রয়েছে সেগুলো নিশ্চিত অ্যাকশন নিতে হবে আমাদের। সুতরাং এটার সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরও স্ট্রিক্ট হতে হবে, যদি ইল্লিগাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাথে ডেমলিশ করতে হবে। আধিকারিকদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেবে যদি তাতে নিশ্চিতভাবে। আর কবে স্ট্রিক্ট হবে প্রশাসন? সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি এরকম সুযোগ ছাড়েন? শুনুন কি বলেছেন। এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে, 30 বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে, এখন একটা দুটো করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন? কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়নি? প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। এক একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে, জায়গাটাই অবৈধ, সরকারি জায়গা। এই তো কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের। বুঝতেই পারছেন গার্ডেন রিচ নিয়ে তরজা কিভাবে জমছে এবং আরো জল কদ্দূর গড়াবে। তবে এর মধ্যেই আর একটা ছবি আপনাদের দেখাবো। বিধাননগর পুরসভা, কলকাতা পুরসভার এই ছবি। বিধাননগর পুরসভার একটা নির্মীয়মান বাড়ি, আপনারা জানেন আদালতে সেই মামলা বহুদিন চলেছে। আদালত নির্দেশ দিয়ে দিয়েছে বাড়িটা ভেঙে ফেলা হোক, কারণ এটা বেআইনি নির্মাণ। কিন্তু দুবারের চেষ্টায় হয়নি, থার্ড বার আজকে চেষ্টা করে বিধাননগরের সেই বাড়ি ভাঙা সম্ভব হলো। পুলিশ প্রশাসন আজকে বাধার মুখে পড়েনি, থার্ড চেষ্টার পর, কোর্টের নির্দেশের পরেও। কেন? মানে এটাই কি কালচার হয়ে দাঁড়াচ্ছে? আমি রাজার সঙ্গে আরেকবার কথা বলবো। রাজা, এটা কি মানে তুমিও বলছিলে একটু আগে উনি কাউন্সিলরকে কোথাও বাঁচাতে চাইছেন, আমার তো পার্থবাবুর কথা মনে পড়ছে। উনি বলছেন আমি শুধু মন্ত্রী, কোনো নিয়োগ করিনি। আর একটা ব্যাপার, আমাদের যা গণতান্ত্রিক কাঠামো, সেখানে কিন্তু আইএস অফিসারকেও তিনি অনেক বেশি লেখাপড়া করেন মন্ত্রীর থেকে, কিন্তু স্যার বলতে হয় সব সময় এবং প্রায় নুজো হয়ে থাকতে হয়। জমানাটাই এরকম। অনেক আইএসকে আমরা দেখি এইরমভাবে কথা বলেন, বাউ ডাউনের মতো করে। ফলে যারা কর্পোরেশনের মামুলি আধিকারিক অফিসার, তাদের কি কন্ডিশন বুঝতেই পারছেন। আমার কথা হচ্ছে কে কাকে পরিচালনা করেন। এখানে যিনি পরিচালনা করেন তিনি রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধি। মাঝে মাঝেই আমরা দেখি যে জনপ্রতিনিধিরা আঙুল তুলে কিভাবে পুলিশকে চমকান। সবসময় পুলিশকে দোষ দিয়ে তো লাভ নেই, সিস্টেমটাই এরম করে দেওয়া হয়েছে। আর একটা বিষয় দেখো, এই যে ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে সেটা অনেক র্যাশনাল এবং লজিক্যাল হবে যদি ওই প্রমোটার এবং তার সাগরেদদের কাছ থেকে টাকা আদায় করে সেই টাকাটা দিতে হবে। ওয়াই পে ট্যাক্স পেয়ার্স মানি? বারবার একটা করে এরকম ঘটনা ঘটবে ডিউ টু নেগলিজেন্স অফ ইনস্টিটিউশন। তারপর পাবলিক মানি দিয়ে টাকা দেওয়া হোক, গরিব গুরব মানুষ মারা গেছেন, অবশ্যই দিতে হবে ক্ষতিপূরণ, কিন্তু টেক ইট ফ্রম দোজ প্রমোটার্স যারা এটা করছে তাদের। তুমি ভালো কথা বললে, কেন তোমার আমার পকেটের টাকা, তোমার আমার ট্যাক্সের টাকা কেন এটা হবে? রাজা, আরো একটা বিষয়, লোকসভা ভোট 19, আজকে সবে 18, মানে 8 মাসখানেক নয়, তার আগে এরকম একটা এলাকায় এইরকম পরিস্থিতি, 5 জনের মৃত্যু, জানি না বাড়বে কিনা সংখ্যাটা। এটা কি কোথাও শাসকের জন্য বাড়তি চিন্তা করে? অবশ্যই। এবং সত্যি এখানে কোনো রাগঢাকের ব্যাপার নেই। যে এলাকায় শাসক ছাড়া আর কেউ দাঁত ফোটাতে পারে না সেই এলাকার ঘটনা। ফলে আমরা আজকে মুখ্যমন্ত্রীকেও দেখেছি, এটা ওয়েলকাম মুভ। মুখ্যমন্ত্রী নিজের শরীরের পরোয়া না করে এটা অবশ্যই ওয়েলকাম মুভ তো বটেই, কিন্তু তাহলে প্রশ্ন উঠতে পারে এতদিনের সন্দেশখালী ঘটে গেছে, সেখানে আজ পর্যন্ত সিএম যেতে পারেননি। বাট সি দ্য প্লেস, এই তারতম্যটা কিন্তু উনি অসুস্থতা সত্ত্বেও গেলেন এখানে। চলুন আরেকবার পার্থবাবুর কাছে যাই। পার্থবাবু, আপনারা কাউন্সিলরকে বাঁচাচ্ছেন, আপনারা বাম আমলের ঘাড়ে যাবতীয় দোষ চাপিয়ে দিচ্ছেন, তার উপর 5 জনের মৃত্যু, মানে ড্যামেজ যে হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অসুস্থতা নিয়ে মাথায় ব্যান্ডেজ নিয়ে মুখ্যমন্ত্রীকে ওখানে পৌঁছতে হলো সকাল সকাল। কন্ট্রোল করবেন কি করে এই ড্যামেজ এই ভোটের মধ্যে?
এখানে এই সঙ্গে ভোট রাজনীতির খুব বেশি যুক্ত আছে বলে আমি মনে করি না। অল্প আছে। একদম হিউম্যানিটি গ্রাউন্ডেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেহেতু গার্ডেনারিস এবং তার বাড়ি খুব বেশি দূরে নয় এবং তিনি এই ধরনের বিষয়গুলোতে সৎপরতার সঙ্গে যান, অসুস্থতা সত্ত্বেও তিনি গিয়েছেন, এটা তিনি মানবিকতার পরিচয় দিয়েছেন নিশ্চিতভাবে। এবং তিনি কর্পোরেশনের মেয়রকেও জিজ্ঞেস করেছেন এই নির্মাণ সম্পর্কে। কর্পোরেশনের মেয়র ইলিগাল এটা কনস্ট্রাকশন হয়েছে বলে তিনি জানিয়েছেন এবং কবে হয়েছে সেটাও তিনি বলেছেন। বাকি বিষয়টা প্রশাসনিক স্তরে দেখে যা কঠোর ব্যবস্থাপনা নেওয়া হবে। ইতিমধ্যে প্রমোটার অ্যারেস্ট হয়েছে, অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। কিছুক্ষণ আগে আপনার প্রতিবেদক যে কথাটা বললেন যে প্রমোটারের কাছ থেকে নিয়ে কম্পেনসেশন দেওয়া যায় কিনা, আইনি সেই সংস্থা থাকবে, নিশ্চিতভাবে সেই কাজটাও পার্থপ্রতিম বাবু থ্যাংক ইউ। পার্থপ্রতিম বাবু থ্যাংক ইউ, প্লিজ আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, আপাতত আপনাকে সঙ্গে থাকুন। একটা বিধিবদ্ধ উত্তর তো আমরা পাচ্ছি শাসক দলের তরফ থেকে, অস্বীকার করার একটা প্রবণতা, এটা আমরা অন্যান্য ঘটনার ক্ষেত্রেও দেখি, কিন্তু মানুষের মৃত্যুর বিনিময় এটা না হোক, ঘুমটা ভাঙুক আরো আগে, যখন মানুষের প্রাণ যায়নি তখনই একটু বেশি তৎপরতা, এটুকু তো আমরা আশা করতেই পারি ভোটার হিসেবে, তাই না?